আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংবিধানে যে বিভিন্ন ধরনের মেজরিটি আমরা পাই সেগুলো নিয়ে। সংবিধানে আমরা 4 ধরনের মেজরিটি পাই: অ্যাবসলিউট মেজরিটি, সিম্পল মেজরিটি, ইফেক্টিভ মেজরিটি এবং স্পেশাল মেজরিটি। এর মধ্যে প্রথমেই আসছে অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটি বলতে আমরা কি বুঝি? অ্যাবসলিউট মেজরিটি বলতে আমরা বুঝি more than 50% of the total strength more than 50% of the total strength of the house। তাহলে স্ট্রেংথ অফ দ্য হাউস সে প্রসঙ্গে আমরা লোকসভা বলতে পারি। লোকসভা টোটাল স্ট্রেংথ কত? 543। তাহলে ডিউরিং জেনারেল ইলেকশন কোন পলিটিক্যাল পার্টি যদি একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাহলে তাকে যে মেজরিটিটা অ্যাচিভ করতে হয় সেটা হলো অ্যাবসলিউট মেজরিটি। সেই অ্যাবসলিউট মেজরিটিটা কত? 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। টোটাল স্ট্রেংথ 543, তার 50% কত? 272। তাহলে 272 is the absolute majority for Lok Sabha। তাহলে ডিউরিং জেনারেল ইলেকশন 2014, 2019 বিজেপির লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় আসা এবং 272টা সিট অ্যাচিভ করা। তাহলে টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস 543, মোর দ্যান 50% 272, এটা দাঁড়ালো অ্যাবসলিউট মেজরিটি। এর ইউজেজ আর কোথায় লাগে না, যে কোনো সে জেনারেল ইলেকশন হোক বা বিধানসভা ভোট হোক, প্রত্যেক ক্ষেত্রেই ক্ষমতায় আসতে গেলে আমাদেরকে যে মেজরিটিটা অ্যাচিভ করতে হবে সেটা হলো অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটির আরেকটি বৈশিষ্ট্য যে এটি সবসময় ফিক্স থাকে। তার কারণ it is always fixed, কারণ number of members of every house is fixed। It is fixed। total number of members West Bengal SLA কি হবে? 294। it is fixed। that is why absolute majority is also fixed। নেক্সট আমরা যে মেজরিটিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল মেজরিটি। হোয়াট ডাজ ইট মিন? সিম্পল মেজরিটি বলতে কি বোঝায়? more than 50% of members present and voting। আগেরটা কি বলেছিলাম অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে? more than 50% of the total strength or membership of the house। এটার ক্ষেত্রে আমরা বলছি more than 50% of members present and voting। এটা আমরা বুঝবো, আগে আমরা একটু বলি কোন কোন ক্ষেত্রে আমরা সিম্পল মেজরিটি ইউজ করি। তোমরা সবাই জানো যে অর্ডিনারি বিল পাস করার ক্ষেত্রে আমরা সিম্পল মেজরিটি ব্যবহার করে থাকি। তাহলে তখন আমরা কিভাবে এটা একটা অর্ডিনারি বিল আমরা সিম্পল মেজরিটির মাধ্যমে কিভাবে পাস করাই? এভাবে। আবার একই উদাহরণ দিই, লোকসভা 543 টোটাল নাম্বার অফ মেম্বার্স। তো ধরে নিলাম আউট অফ 543 3 members absent। 3 members absent। স্ট্রেংথটি দাঁড়ালো 540। আউট অফ 540 40 members total number of members Lok Sabha 543। out of 543 43 members absent। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়
500 members present. Out of 500 members, 100 members decided not to vote, decided to abstain from voting. They decided to abstain from voting. তাহলে টোটাল নাম্বার এখন কত দাঁড়ালো 400। তাহলে এই 400 মেম্বার কারা প্রেজেন্ট এন্ড ভোটিং। তাহলে টোটাল নাম্বার 543, তার মধ্যে 43 মেম্বারস আমরা ধরে নিলাম অ্যাবসেন্ট, তারা আজকে আসেনি। তাহলে 500 মেম্বারস প্রেজেন্ট, তাহলে যে 500 জন আজকে উপস্থিত তাদের মধ্যে ধরে নিলাম যে 100 জন অনিচ্ছুক ভোট দিতে, তারা ভোট দেবে না। তাহলে কতজন ভোট দিচ্ছে 400 জন। তাহলে আমাকে যদি সিম্পল মেজরিটিতে বিলটি পাস করাতে হয় তাহলে 400 জনের মধ্যে আমাকে কটা ভোট নিতে হবে 50% মেম্বারস প্রেজেন্ট এন্ড ভোটিং। তার মানে আমাকে আউট অফ 400 201টা ভোট যদি আমি পাই, the bill will deemed to have been passed by simple majority। তাহলে ধরে নেওয়া হবে বিলটি পাস হয়েছে। ক্লিয়ার হয়েছে? এটি হলো সিম্পল মেজরিটি। অর্ডিনারি বিল ছাড়া এছাড়া অন্যান্য যে নরমাল মোশনগুলো আমরা পাই, যেমন কনফিডেন্স মোশন, নো কনফিডেন্স মোশন, এক কনফিডেন্স মোশন, নো কনফিডেন্স মোশন, ক্লোজার মোশন, ক্লোজার মোশন, অ্যাডজর্নমেন্ট মোশন, অ্যাডজর্নমেন্ট মোশন, এই সব কিছু সিম্পল মেজরিটিতে পাস হয়। আর কি হয়, ডিউরিং দ্য রিমুভাল অফ দ্য ভাইস প্রেসিডেন্ট the resolution has to be passed by Lok Sabha by simple majority। তাহলে ভাইস প্রেসিডেন্ট যখন তাকে যখন আমরা রিমুভ করি তখন যে রেজলিউশনটা উত্থাপিত হয় সেটি যখন লোকসভায় যায় সেটি সিম্পল মেজরিটির মাধ্যমে পাস হয়। আর কি, স্পিকার অফ দ্য লোকসভা, স্পিকার অফ দ্য লোকসভা, ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা, তারা ইলেক্টেড হয় সিম্পল মেজরিটির মাধ্যমে। এই সিম্পল মেজরিটির নাম আছে, একে ওয়ার্কিং মেজরিটিও বলা হয়। একে ফাংশনাল মেজরিটিও বলা হয়। তার কারণ আছে, when the constitution is silent or it does not specify the kind of majority to be used while passing a bill, we always use simple majority। That is why it is called functional majority or working majority। কেন বলা হয়, যখন সংবিধানে বলে দেওয়া নেই যে কোন বিল বা মোশন আমরা কিভাবে পাস করব, কোন মেজরিটিটা ইউজ করব, যখন সংবিধান নীরব থাকে তো সেক্ষেত্রে আমরা সিম্পল মেজরিটি ইউজ করি। নেক্সট যে মেজরিটিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফেক্টিভ মেজরিটি। তোমাদের অনেকের কাছে এটা একটু নতুন লাগতে পারে, তার কারণ এটা সম্পর্কে বইতে পরিষ্কারভাবে কোথাও কিছু বলে দেওয়া নেই। ইফেক্টিভ মেজরিটি বুঝতে গেলে আগে বুঝতে হবে what is effective strength। What is effective strength? Effective strength আর কিছুই নয়, total number of members of a house বা total strength of a house, সেটা থেকে আমরা যদি ভ্যাকান্সিটা ডিডাক্ট করে দিই, বিয়োগ করে দিই, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো ইফেক্টিভ স্ট্রেংথ। বোঝাচ্ছি, তাহলে ইফেক্টিভ total number of members of a house minus vacancy equal to effective strength। তাহলে
ভ্যাকান্সিটা কিভাবে আসতে পারে? ভ্যাকান্সি নানা রকম কারণে আসতে পারে। ডিউ টু ডেথ of an MP, due to disqualification, of a member, নানা কারণে যে ভ্যাকান্সি গুলো আসছে সেই ভ্যাকান্সিটাকে যদি আমরা মাইনাস করে দিই টোটাল স্ট্রেংথ অফ এ হাউস, তাহলে যেটা আমরা পাই সেটা হলো ইফেক্টিভ স্ট্রেংথ। এবার আসি ইফেক্টিভ মেজরিটিটা কি। তাহলে ইফেক্টিভ মেজরিটি হলো মোর দ্যান 50%, more than 50% of the effective strength। তাহলে total number of members of a house minus vacancy আমরা পেলাম effective strength, more than 50% of effective strength stands for effective majority। এর ব্যবহার কোথায় কোথায় লাগে ইফেক্টিভ মেজরিটি? এক, এর ইউজেজটা খুব ইম্পর্টেন্ট। রিমুভাল অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। তোমাদের বইতে দেখবে ভাইস প্রেসিডেন্ট চ্যাপ্টারে লেখা আছে ভাইস প্রেসিডেন্ট ইজ রিমুভড বাই এ রেজলিউশন initiated by the Rajya Sabha and passed by an absolute majority. Absolute majority নয়, vice president is removed by effective majority, article 67B। ঠিক আছে? এছাড়াও ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্য সভা, Deputy Chairman of the Rajya Sabha is also removed by a resolution of the Council of States passed by Article 90C। কি বলছে তাতে? Deputy President of the Rajya Sabha may be removed by a resolution of the Council passed by a majority by all the then members of the council। কি বললাম? by all the then members। আমি একটু আগে বলা হয়নি, বাদ চলে গেছে। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে যে আর্টিকেলটা বললাম 67B, তাতেও কি বলছে? a vice president may be removed by the council of states, that is Rajya Sabha, by a resolution passed by a majority of passed by all the then members of the council, all the then members। তাহলে এই এক্সপ্রেশনটা কমন, by all the then members of the council। এই যে বিশেষ এক্সপ্রেশন by all the then members of the council, এইটা দিয়ে আমরা ইফেক্টিভ মেজরিটিকে চিহ্নিত করে থাকি সংবিধানে। এরপর আসি আর্টিকেল 94C। কি বলছে? ডেপুটি স্পিকার এন্ড ডেপুটি স্পিকার of the Lok Sabha are also removed by effective majority। Speaker and deputy speaker are elected by simple majority, but they are removed by effective majority। এই তিনটে উদাহরণ মনে রাখলে যথেষ্ট, আর লাগবে না। ও ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশনটা কমন পাবো সেটা কি? বাই অল দ্য দেন মেম্বার্স অফ দ্য হাউস। এখানে হাউস বলতে লোকসভা, স্পিকার বা ডেপুটি স্পিকারের ক্ষেত্রে আর্টিকেল 94C। এটা হলো ইফেক্টিভ মেজরিটি। নেক্সট আসছে স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি ইট ইজ অফ 4 টাইপস। এটাকে 4 ভাগে ভাগ করা যায়। 4 ধরনের আমরা স্পেশাল মেজরিটি পেয়ে থাকি। কি কি? এক, অ্যাকর্ডিং টু
অ্যাকর্ডিং টু আর্টিকেল 61 এ কি আছে? Impeachment of president. ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। তাহলে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, ইমপিচমেন্ট আর্টিকেল 61, তাতে কি বলছে যে একটা ইমপিচমেন্ট রেজলিউশন পাস করতে হবে বাই 2/3 মেজরিটি, 2/3 মেজরিটি of the total number of members, তাহলে এটা এক ধরনের স্পেশাল মেজরিটি। তাতে কি বলছি যে both the houses of লোকসভা, both the houses of parliament, লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই প্রেসিডেন্টকে যখন আমরা ইমপিচ করি, যে রেজলিউশনটা আসছে উভয় কক্ষেই সেটি যে মেজরিটিতে পাস হবে, উভয় কক্ষে 2/3 মেজরিটি অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স বা টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। এটা কিন্তু সিম্পল 2/3 মেজরিটি বলতে এখানে বোঝাচ্ছে টোটাল স্ট্রেংথের 2/3। তাহলে এটা গেল একটা ক্যাটাগরি যেটা আমরা পাচ্ছি আর্টিকেল 61। নেক্সট যেটা স্পেশাল মেজরিটি, তার দ্বিতীয় ক্যাটাগরিতে যদি আমরা যাই, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 312 আর 249। আর্টিকেল 312 তে কি বলছে? ক্রিয়েশন অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিসেস। তোমরা জানো পার্লামেন্ট মে ক্রিয়েট আ নিউ অল ইন্ডিয়া সার্ভিস when the Rajya Sabha passes a resolution to that effect. একই রকম ভাবে আর্টিকেল 249 এ কি বলেছে? Parliament may legislate on a matter enumerated in the state list in the national interest when the Rajya Sabha passes a resolution to that effect. এই দুক্ষেত্রে এই যে রেজলিউশনের কথাটা বললাম, এই রেজলিউশনটা পাস হবে যে মেজরিটিতে, সেটা একটা স্পেশাল মেজরিটি। কেমন স্পেশাল মেজরিটিটা? কেমন? 2/3 members present and voting। শুধু এটুকুই, 2/3 members present and voting। ধরে নেওয়া যাক লোকসভার টোটাল স্ট্রেংথ কত? 543। আউট অফ 543 43 মেম্বার্স অ্যাবসেন্ট, তাহলে দাঁড়ালো হচ্ছে 500। আউট অফ 500 মেম্বার্স 200 members decided not to vote, that is they will not vote whether in favor or in against, they will abstain from voting। তাহলে 200 জন অ্যাবস্টেইন হলো, তাহলে টোটাল নাম্বার অফ মেম্বার্স প্রেজেন্ট এন্ড ভোটিং 300। তাহলে নাম্বারস রিকোয়ার্ড টু পাস দ্য রেজলিউশন কত? 2/3, মোর দ্যান 2/3, মোর দ্যান 2/3 মেম্বার্স প্রেজেন্ট এন্ড ভোটিং। তাহলে আমার 201টা ভোট যদি আমি পাই, দ্য বিল উইল বি পাসড, বিল পাস হয়ে যাবে যদি 201টা ভোট আমি পাই। বোঝা গেছে? তাহলে টোটাল নাম্বার আরেকবার বলছি 543, আউট অফ 543 43 অ্যাবসেন্ট, 500 জন প্রেজেন্ট, তার মধ্যে 200 জন ডিসাইড করলো যে তারা ভোট দেবে না। তাহলে নাম্বার অফ ভোটারস প্রেজেন্ট এন্ড ভোটিং, তারা প্রেজেন্টও আছে এবং ভোট দিচ্ছে, তার মধ্যে 201 জন যদি ভোট দেয়, অবশ্যই ইন ফেভার অফ দ্য বিল, অবশ্যই ইন ফেভার অফ দ্য বিল যদি ভোট দেয়, তাহলে বিলটি পাস হয়ে যাবে। নেক্সট স্পেশাল মেজরিটি 3 নম্বর, যেটা অলরেডি আলোচনা করলাম, 2/3 মেম্বার্স প্রেজেন্ট এন্ড ভোটিং, present and voting plus absolute majority, plus absolute majority। এটা কোনটা? এটাকে আমরা বলি according to article 368। কোন অ্যামেন্ডমেন্ট বিল যদি আসে যেটা ফান্ডামেন্টাল রাইটস বা ডিপিএসপি রিলেটেড, এরকম কোনো অ্যামেন্ডমেন্ট বিল পাস করার ক্ষেত্রে আমরা এই মেজরিটিটা ইউজ করি। এটাও একটি স্পেশাল মেজরিটি।
এটির বৈশিষ্ট্য কি? এক্ষেত্রে আমাকে শুধু 2/3 মেজরিটি, 2/3 মেম্বার্স প্রেজেন্ট এন্ড ভোটিং এটা ফুলফিল করলেই হবে না, সঙ্গে আমাকে এটাও ফুলফিল করতে হবে, অ্যাবসলিউট মেজরিটিটাও থাকতে হবে। তাহলে এটা কম্পারেটিভলি এটা একটু টাফ ওটার থেকে, আগেরটার থেকে। এটা একটু বোঝাই। একই রকম ভাবে আমরা ধরে নিই টোটাল নাম্বার অফ মেম্বার্স 543 লোকসভায়। তাহলে আউট অফ 543 মেম্বার্স 43 মেম্বার্স অ্যাবসেন্ট, তাহলে 500 জন উপস্থিত। আউট অফ প্রেজেন্ট 500 মেম্বার্স 100 members decided not to vote, তাহলে তারা they will abstain from voting, তাহলে ভোট দিচ্ছে 400 জন। তাহলে এই আউট অফ 400 members present and voting তার মধ্যে আমি ধরে নিলাম 250 votes পড়লো in favor of the bill। in favor of the bill, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে যে অবশ্যই যতজন উপস্থিত তারা কতজন, যারা ভোট দিচ্ছে এবং উপস্থিত 400 তার 2/3 এর বেশি 250, তাহলে অবশ্যই এটা ফুলফিল করেছে। কিন্তু সঙ্গে এটাও ফুলফিল করতে হবে, সেটা কত? অ্যাবসলিউট মেজরিটি। তাহলে লোকসভার ক্ষেত্রে অ্যাবসলিউট মেজরিটি কত? 272। খুব পরিষ্কার হবে 250 is less than 272, ফলে the bill will not be passed, বিল পাস হবে না। the bill বলতে পারি যে পাস হবে না। তার ঠিক একই রকম হবে এবার যদি আমরা ফিগারটা একটু অন্যরকম করে দিই, out of 543 members 43 members absent, out of 500 members, remaining 500 members, 100 members decided not to vote. Out of the remaining 400 members present and voting, 275 votes polled in favor of the bill, more than 2/3 members present and voting, more than absolute majority, then the bill will deemed to have been passed by fulfilling both the criteria. বোঝা গেছে? তাহলে এটা গেল থার্ড টাইপ অফ মেজরিটি। তাহলে এটা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব? এক বললাম যখন আমরা প্রভিশনস রিলেটিং টু ফান্ডামেন্টাল রাইটস, প্রভিশনস রিলেটিং টু ডিপিএসপি, যখন কোনো অ্যামেন্ডমেন্ট বিল উত্থাপনের মাধ্যমে পাস করব আমরা পার্লামেন্টে, তখন আমরা এই মেজরিটিটা ইউজ করব। এটাও এক ধরনের স্পেশাল মেজরিটি। এছাড়াও এটা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই স্পেশাল মেজরিটিটা। সেটা কোন কোন ক্ষেত্রে? রিগার্ডিং দ্য রিমুভাল অফ দ্য সুপ্রিম কোর্ট জাজেস এন্ড হাই কোর্ট জাজেস, regarding the removal of Supreme Court and High Court judges আমরা এই স্পেশাল মেজরিটিটা ইউজ করে থাকি। আর কোন ক্ষেত্রে ইউজ করি? রিমুভাল অফ চিফ ইলেকশন কমিশনার, তার রিমুভালের ক্ষেত্রেও আমরা এই মেজরিটিটা ইউজ করে থাকি। কোন মেজরিটিটা? 2/3 মেম্বার্স প্রেজেন্ট এন্ড ভোটিং প্লাস অ্যাবসলিউট মেজরিটি। আরো একটা ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি রিমুভাল অফ ক্যাগের রিমুভালের ক্ষেত্রেও আমরা এই মেজরিটিটা ইউজ করে থাকি। কারণ এটা মনে রাখা খুব সহজ, তোমরা জানো CAG is removed following the same on the same ground and procedure as that of the Supreme Court judges। তাহলে যখন সুপ্রিম কোর্টের জাজের ক্ষেত্রে যে আমরা মেজরিটিটা ইউজ করব, খুব স্বাভাবিকভাবে ক্যাগের ক্ষেত্রেও আমরা সেটা ইউজ করব। লাস্ট যে টাইপ অফ মেজরিটি আমরা পাই সেটা কি? সেটা কি? ফোর টাইপ অফ স্পেশাল মেজরিটি। এর আগেরটা আমরা আলোচনা করলাম ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি এগুলো নিয়ে। কিন্তু যদি আমি বলি যে স্ট্যাটাস অফ দ্য সুপ্রিম কোর্ট,
বা স্ট্যাটাস অফ দ্য হাই কোর্ট এ বিষয়ে কোনো অ্যামেন্ডমেন্ট বিল এসছে, বা আরেকটা উদাহরণ দিই, procedure of election of the প্রেসিডেন্টের যে ইলেকশন প্রসিজার সেটা আমরা আর্টিকেল 55 54 এখানে পাই। ম্যানার অফ ইলেকশন, মোড অফ ইলেকশন, সেটা যদি আমরা চেঞ্জ করতে চাই কোনো অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আমরা যে মেজরিটিটা ইউজ করব সেটা অন্য ধরনের, সেটা আলাদা। কেন না, এটা ফেডারেল ফিচার তাকে আঘাত করছে। সংবিধানে যে ফেডারেল ফিচার রয়েছে তার মধ্যে এটি একটি। আর কি ফেডারেল ক্যারেক্টার সংবিধানের যেটা, সেই রিলেটেড কোনো বিল যদি আসে অ্যামেন্ড করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যে মেজরিটিটা ইউজ করব সেক্ষেত্রে হচ্ছে 2/3 মেজরিটি, 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যেটা আগেই বলেছি, প্লাস কনসেন্ট অফ হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার্স। তাহলে 4 নম্বরে আমরা কি পেলাম? 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং প্লাস consent of half of the state legislature। তাহলে এটা হলো 4th টাইপ অফ স্পেশাল মেজরিটি। তাহলে এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যখন ফেডারেল ক্যারেক্টার রিলেটেড কোনো প্রভিশন আমরা অ্যামেন্ড করব অ্যামেন্ডমেন্ট বিল আনার মাধ্যমে, তখন আমরা এটা ইউজ করব। উদাহরণ হিসেবে বললাম স্ট্যাটাস অফ দ্য রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ দ্য হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট, ম্যানার অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, এনি লিস্টস অফ দ্য 7th schedule, article 368, even article 368 itself can be amended following this majority। তাহলে এই মেজরিটিটা ফলো করে আমরা আর্টিকেল 368 টাও অ্যামেন্ড করতে পারবো। তাহলে এবার একটু আমাদের কমপ্লিট মেজরিটি ক্লাস একটু সাম আপ করে দিই। তাহলে আমরা কি কি পেলাম? প্রথম থেকে আমরা 4 ধরনের মেজরিটি পেলাম। এক অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটিটা কি? মোর দ্যান 50% মেম্বারস অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, টোটাল স্ট্রেংথের 50%। পরে আসছে স্পেশাল সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটিটা কি? more than 50% members present and voting। তারপর আসলে ইফেক্টিভ মেজরিটি। ইফেক্টিভ মেজরিটি কি? আগে ইফেক্টিভ স্ট্রেংথ আমরা বুঝে গেলাম, টোটাল নাম্বার অফ মেম্বারস মাইনাস ভ্যাকান্সি, আমরা পেয়ে গেলাম ইফেক্টিভ স্ট্রেংথ। more than 50% of the effective strength is effective majority। এর ব্যবহারটা মনে রাখতে হবে। 4 নম্বর আমরা পেলাম স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি আমরা 4 ধরনের আলোচনা করলাম। এক আর্টিকেল 61 রিলেটেড বললাম, যেখানে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, তাতে কি বলা হয়েছে? টোটাল 2/3 মেম্বার্স, 2/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, 2/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, বোথ হাউসের ক্ষেত্রে প্রযোজ্য 2/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ। নেক্সট আমরা যেটা বললাম আর্টিকেল 312, আর্টিকেল 249 রিলেটেড, কি বললাম? 2/3 members present and voting, শুধু এটুকুই, 2/3 members present and voting। 3 নম্বর আর্টিকেল 368 রিলেটেড, যেখানে ফান্ডামেন্টাল রাইটস বা ডিপিএসপি কোন প্রভিশন আমরা অ্যামেন্ড করছি, সেক্ষেত্রে কি বললাম? 2/3 members present and voting প্লাস অ্যাবসলিউট মেজরিটি। 4 নম্বর এটাও 368 রিলেটেড, সেখানে আমরা বললাম 2/3 members present and voting প্লাস ratification by half of the state legislatures। কিন্তু একটু বলা হয়নি, স্টেট লেজিসলেচারে ওই বিলটি কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হবে। এখানে স্পেশাল মেজরিটি ফুলফিল করছে এভাবে, যেহেতু 2/3 members present and voting প্লাস consent of half of the state legislatures, এটা ওয়ান কাইন্ড অফ স্পেশাল মেজরিটি। কিন্তু যখন ওই বিলটি কোন রাজ্যের
এসএলএ তে পাস হচ্ছে সেখানে সেটি সিম্পল মেজরিটির মাধ্যমে পাস হবে। তাহলে কমপ্লিট।